মহান স্বাধীনতার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, আমি যাকে সবচেয়ে বেশি সম্মান করি, যে নেতৃবৃন্দকে, যে অভিভাবক, সে হচ্ছে শিক্ষক। আজকের এই শিক্ষক, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিত মুকুল রায় এবং উপস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার কোমলমতি ছোট আপুরা বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা যে আজকে এই যে বাংলায় কথা বলতে পারছি, এই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, তার প্রথম সূত্রপাতটা হয়েছিল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই ভাষা সহিত নিজেদের অধিকার, নিজেদের কথা বলার অধিকার আদায় করতে যে আমাদের দেশের অনেক নেতা, অনেক ছাত্র, অনেক জনতা শহীদ হয়েছিল। সালাম, বরকত, রফিক, এদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা এই গণতন্ত্র যেভাবে কথা বলতে পারছি, তোমরা যে পড়ালেখা করছো, আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটার অবদান মূলত আজকের এই দিনে। এই দিনেই বাংলাদেশ স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে। এর সূত্র ধরে পরবর্তীতে 71 সালে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন অধিকার, স্বাধীনতা, গণতন্ত্রের সব কিছুই এই আজকের দিনে এই মাতৃভাষা দিবস পেয়েছিল। পরবর্তীতে আমরা সারা বিশ্বের বুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজকের দিনটা অনুষ্ঠিত হয়েছিল। আর এই যে শিক্ষক, তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই যে যারা ইনাদের ভিত্তির পরে দাঁড়িয়ে আছে, আমি এই বাংলাদেশের যত নেতা বলো, বাংলাদেশের যত খেলোয়াড় বলো, বাংলাদেশের যত দামি দামি প্লেয়ার বলো, শিল্পী বলো, সব কিছু কিন্তু মূল কারিগর হচ্ছে আমাদের বাপ মা, তারপরে এই যে শিক্ষক। আমার এক শিক্ষক ছিল, আমার বাপ তখন, আমি সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়ে লড়াই করেছি, কখনো থার্ড হই না। স্কুল, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত আমি কখনো তৃতীয় হই নাই। একবার হয়েছিলাম তৃতীয়, আমার এক পাশের বোনের কাছ থেকে আমি হেরে গিয়েছিলাম, তৃতীয় হয়েছিলাম একবার। সেই প্রতিরোধ, সেই স্ত্রীয়া, সেই যে থার্ড হলাম কেন, এর থেকে আমি পরবর্তীতে আর কখনো আমি সেকেন্ডেও হই নাই। আমি একবার ফাইভে আমি থার্ড হয়েছিলাম, তারপর 6, 7, 8, 9 সব কিছুতে আমি ফার্স্ট হয়েছিলাম। পড়ালেখাকে খুব গুরুত্ব দিই। আমার এক শিক্ষক ছিল আলাউদ্দিন স্যার, ছিল। আমি আমার বাপ মা চাকরি করতে চলে গেল, আমি তখন এখানে পড়ে, আমি তখন উঠছি, তখন ওই স্যার, আমার প্রাইমারি স্কুলের স্যার, তাদের কাছে আমি থাকতাম। আমি তখন হাফ প্যান্ট করতাম, তোমাদের স্যার আমাকে এত ভালোবাসত, আমাকে নিয়ে স্কুলে যেত, নিজের প্রাইমারি শিক্ষকতা বাদ দিয়ে আমাকে নিয়ে স্কুলে যেত, নিজে আমাকে টিউশন করিয়ে। আমার পরবর্তীতে হাই স্কুলের স্যার, সেও আমাকে এত ভালোবাসত যে আমাকে অঙ্কে, আমি যখন হাই স্কুলে পড়ি তখন স্যাররা কখনো অঙ্কে, ম্যাথমেটিক্সের অঙ্ক কখনো স্যাররা করতো না, আমাকে দাঁড়িয়ে দিত যে তুমি অঙ্ক করো, তুমি আমাদের, তোমার ভাইদের তুমি শিখাও। আমি তোমাদের চাই এই অঞ্চলে স্কুলটা একতলা স্কুল, আমাদের সব স্কুল দেখেছি আমি, সব স্কুল আমি দেখেছি, এই স্কুলটা কেমন যেন একতলা স্কুল। আর আজকে যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আমি এই জায়গার বিএনপি নেতৃবৃন্দ 3-4টে দিবসে হচ্ছে স্কুলে প্রোগ্রাম হয়। মাতৃভাষা দিবস 16ই ডিসেম্বর, নাহলে 26শে মার্চ, এই 3টে জায়গায় স্কুল কলেজে প্রোগ্রাম হয়। আমি যারা বিএনপি নেতৃবৃন্দ ছাত্ররা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনাদের স্কুলে যখনই কোনো প্রোগ্রাম হবে
আমাদের এই নেতৃবৃন্দকে সম্পৃক্ততা করবেন, আপনার আইটেম বাড়াবেন, আপনাদের যে সহযোগিতা আমাদের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ করবে, এই একটি চিত্রাঙ্কন কেন ওদের আরও অনেক যেমন খুশি তেমন থাকলো বক্তৃতা, বিবৃতি, কবিতা লেখা, এগুলো থেকে ছেলেমেয়েরা উঠে আসবে। এগুলো থেকে দেখবেন ঢাকা ভার্সিটি এই গ্রামের অজপাড়া গায়ে ছেলেমেয়েরা সব ওখানে করবে। আপনাদের এখানে গর্ব আছে, আপনারা জানেন আমি ঢাকা ভার্সিটিতে আমি জীবনে একটা ইচ্ছে ছিল ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারিনি, সেই জন্য আমি সময় পেলে আমি ঢাকা ভার্সিটিতে ছুটে যাই ক্যাম্পাসে হাঁটা চালাবো। খুলনা ভার্সিটি আমি যখন পলায়ন ছিলাম তখন আমার স্থান ছিল খুলনা ভার্সিটির ক্যাম্পাস, আমি ওখান থেকে ঘুরে বেড়াই। আমার যেন আমার ওই যে একটা ভর্তি হতে পারি না, জীবনে পড়ালেখা করতে পারি না, ওইখানে আমি ঘুরে বেড়াই। এটা আমার বৃহত্তর থেকে আমি আর ভর্তি হতে পারি না। তা আমি কথাগুলো বললাম, আমাদের এই জায়গা যেগুলো নিয়ে আপনারা জানলে অবাক হবে। এই বয়সে শিক্ষকরা যারা শোনেন, এই বয়সে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, জাপান স্টাইলের পরে তিনি ভর্তি হয়েছে। আমাদের এই জায়গায় যে ধানের শীষের কান্ডারি আব্দুল বারী এলাম ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, আজকে তার ক্লাস শুক্র শনিবার 2 দিন ক্লাস হয়, 3টে থেকে শুরু হয় 7টা পর্যন্ত ক্লাস হয়। আমরা বাইরে আমি তার ধৈর্য দেখে ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের ছোট ছোট ভাইরা, তারই ছোট ভাইরা সেখানে ক্লাস করে, আর তিনি সেখানে বলে 3টে থেকে 7টা পর্যন্ত ক্লাস করেন, 4 ঘন্টা, একটানা 4 ঘন্টায় তিনি মাস্টার্স করবেন, তিনি ডক্টরেট ডিগ্রি নেবেন। সেই জন্য তিনি এই বয়সে জামাল স্টাডিতে ভর্তি হয়েছেন। আজকের দিন পর্যন্ত তার একটা ক্লাসও কেউ মিস দিতে পারি না। রেগুলার ছাত্ররা খায়, ভাই আমরা একটু মধুর ক্যান্টিনে সবাই একটু বসি, ওই ভাই ক্লাস করে তোমরা যাও, ভাই আমরা ফাঁকি দেবো, ভাই কিন্তু ফাঁকিতে বিশ্বাস করে যেটা করবে সেটা নিয়ে এসে পড়ে। সেজন্য মহান আল্লাহ তাআলা তাকে বাংলাদেশে 2বার একটা অংশগ্রহণে প্রদান করে অঞ্চলের দিয়ে পাঠিয়ে দিই। শিক্ষার কোনো শেষ নেই। আমিও মনে প্রাণে চাই, আমিও যেন আমার ছুটিতে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে হবে, আমি সেই চেষ্টা করি। এবং তিনি পরীক্ষায় বাংলাদেশের 8ম হয়েছে এই বয়সে। এটা কিন্তু কতটা গর্বের বিষয় আপনারা জানেন না। এই বয়সে তিনি পড়ালেখা করে 8ম হয়েছে, রেগুলার ছাত্রদের ভিতরে তিনি 8ম হয়েছে। আমি সেখানে নৈহাটির একটা গর্ব আছে যে আমাদের যদি কেউ চেনেন আপনারা, মহাসিন নামে একটা ছেলে আছে, ওই যে শ্রীরামপুরে বলে, শ্রীরামপুরের ক্লাবের পিছনে একটা ছেলে আছে ঢাকা ভার্সিটির, ঠিক আপনি দেখলে অবাক হবেন যে তার চেহারা, তার খুব গরিব। যারা চেনেন তারা হয়তো জানেন আমাদের এখানে গরিব। আমি দেখি যে 71 হলে যখন গেছি তখন ওই ছেলেটা দৌড়ে ভাই আপনি 71 হলে, আমি তো হল ঘুরি, অনেক লোকজন ঢাকা ভার্সিটির ছেলে পেলেরা কিন্তু ঘুরে বেড়ায়, ভাই আপনি আমার এলাকার ছেলে, ভাই আমার বাড়ির গুসাই। আমি দেখেছি জড়িয়ে বলবো ওই জায়গাতে ছাত্র দলের নেতৃবৃন্দ তারা বললো যে ভাই এই ছেলেটা একদম মেধাবী, ও সম্ভবত অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভর্তি হয়েছে ঢাকা ভার্সিটি। তার বাপের অবস্থা খুব খারাপ। আমি ওইখানে বসে ওর বাপের ওইখানে ভোট দিলাম, ভোট দিয়ে দেখলাম ছেলেটা আসলে ওই ছেলেরাই বলতেছে। আমি সাথে সাথে আমাদের একটা বড় ভাই আছে, আপনার অনেকে চেনে এনে একটু বললাম, আমার সাথেই ছিল। আজকে থেকে এই ছেলে হলে থাকা খাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এক ব্যবসায়ী ভাই আছে আমার এলাকার ছেলে। আমি আর উত্তর ধরে গেছি যে ওইখানে এত গরিব ছেলে একটা চান্স পাইছে। আমি আমার ছাত্র দলের নেতৃবৃন্দকে বলে দিয়েছি, ওর যেখানে যা খাওয়া দাওয়া হোস্টেল খরচ আমাদের দল বহন করবে, আমরা বহন করবো। ওর যদি কোনো অসুবিধা হয়, কেউ না পারলে তুমি আমাকে জানাবে, আমাদের আদিল বাড়ি হেলাল ভাইকে জানাবে। আমার দেখে আমার বুকে ভরে গেল। তো তোমাদেরও বলছি, তোমাদেরও টার্গেট থাকতে হবে, আর বিশ্বের বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে হবে। যদি কখনো কারো সাহায্য প্রয়োজন হয়, আমি চেষ্টা করি আমাদের আগের গ্রুপ থেকে একটা মেধাবী ছাত্রছাত্রীদের ভর্তি। আমি প্রতিপক্ষ এটা খুব গোপনে দিতাম। এখন ধরেন আমার দল একটা ছায়া সরকারে আছে বলে আপনাদের সঙ্গে ঘোষণা দিয়ে গেলাম। আগে তো আমার নামে দিলে আমাদের কেড়ে নিত, মাঝে কেড়ে নিয়ে দিত।
10 জন মেয়েদের এই ক্লাস মেয়েদের আমরা দিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে যে কোনো এক জায়গায় দিয়ে নিই। আমি চাই এই অঞ্চলে যদি মেয়েরা থাকে এ ক্লাস মেয়ে যারা 8 এর পরে পড়ালেখা করতে পারছে না, যদি এমন কেউ থাকে আমাদের বিএনপি নেতাদের আমাদের দল বিএনপি সেটা বহন করবে, ইনশাআল্লাহ চেষ্টা করবে তাকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর পড়ালেখার ব্যাপারে আপনারা আসেন এখানে পরিবেশ সুন্দর করবে মিটিংয়ের জন্য আমাদের নেতা যদি আমাদের কাছে নেতার কাছে নেতা আসবে 24 তারিখে আপনাদের কাছে দাবি স্কুলের যে কোনো সমস্যা আপনারা তার জন্য উপস্থাপন করতে আমাদের যতটুকু ক্ষমতা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় এখনো আসি নাই আমাদের যতটুকু ক্ষমতা আছে আমাদের নেতা দেখবেন বলার সাথে এখানে চলে আসবে এবং আপনাদের সাথে কত শিক্ষা নিয়ে কত সুন্দর কথা বলবে এবং জানতে চাইবে আপনাদের সমস্যা কি প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা বুক খুলে তার সঙ্গে কথা বলবেন, সমস্ত সমস্যার কথা বলবেন। আমি চাই এর সুন্দর এই স্কুলটা আধুনিক স্কুলে রূপান্তরিত এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি বলেন আমার নেতা সাথে সাথে তার ব্যবস্থা করে দেবে। তাই আপনারা যারা আয়োজন করেছেন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে অনেক কথা বললাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের থেকে বেড়ে উঠে